আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই গাণিতিক বাক্য বলতে কি বোঝায়। গাণিতিক বাক্য বলতে বোঝায় যে সকল বাক্যে আমাদের যে কোনো ধরনের সংখ্যা কিংবা যে কোনো ধরনের প্রতীক ব্যবহার করে আমরা কোনো গাণিতিক সমাধান বা হিসাব নিকাশ করার চেষ্টা করি, সেগুলোকে আমাদের গাণিতিক বাক্য বলা হয়। যেমন আমরা যদি লিখি ৫ যোগ ৩ তাহলে এখন আমরা এখানে দুটো সংখ্যা এবং একটি চিহ্ন ব্যবহার করে একটা হিসাব করার চেষ্টা করছি। তাহলে এটা একটা আমাদের গাণিতিক বাক্য। আবার আমরা যদি লিখি ১০ ভাগ ২ সমান সমান ৫ তাহলে এখানেও আমরা দুটি সংখ্যা এবং একটি চিহ্ন ব্যবহার করে আমরা একটা হিসাব করার চেষ্টা করছি। তাহলে এটাও আমাদের কি এক ধরনের গাণিতিক বাক্য। আবার একটি গাণিতিক বাক্যের মধ্যে একের অধিক চিহ্ন ব্যবহার করে আমরা যেকোনো ধরনের হিসাব করতে পারি। যেমন আমরা যদি লিখি ১০ ভাগ ২ গুণ ৫ যোগ ৩ এইভাবে আমরা যদি অনেকগুলো চিহ্ন ব্যবহার করে কোনো গাণিতিক বা কোনো বাক্য লিখি তাহলে আমরা সেটাকেও কি বলতে পারবো? একটি গাণিতিক বাক্য বলতে পারবো। তাহলে এখন আমরা গাণিতিক বাক্যগুলো যখন আমরা সমাধান করব তখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একটি বাক্যের মধ্যে যদি একাধিক চিহ্ন থাকে তখন আমরা কিভাবে করে এই সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমরা গাণিতিক বাক্য করার সময় আমরা একটা জিনিস মনে রাখবো, একটা ছোট্ট একটা শব্দ আমরা মনে রাখতে পারি। শব্দটি হলো বি ও ডি এম এ এস। তাহলে এটা দ্বারা কি বোঝায়? আমরা প্রথমে করব ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে হলো আমাদের বন্ধনী। তাহলে আমাদের কয় ধরনের বন্ধনী আছে? আমাদের ৩ ধরনের বন্ধনী আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে আমরা যখন কোনো গাণিতিক বাক্য সমাধান করব তখন আমরা প্রথমেই কিসের কাজ করব? বন্ধনীর কাজ। যদি ৩ টা বন্ধনী থাকে তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এরপর আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। বন্ধনী গেল, এরপর আমরা কি করব? ও দিয়ে আমাদের বোঝায় অফ, ডি দিয়ে আমাদের বোঝায় ডিভিশন। ডিভিশন মানে কি? ডিভিশন মানে হচ্ছে যে ভাগ। এম দিয়ে আমাদের কি বোঝায় বলুন তো? এম দিয়ে আমাদের বোঝায় মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কি বোঝায়? মাল্টিপ্লিকেশন মানে আমাদের বোঝায় গুণ। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন, গুণ এবং ভাগ, এই দুইটা জিনিসের লেভেল কিন্তু সমান। মানে এই দুইটা জিনিসের পাওয়ার, আমরা বলতে পারি এই দুইটা জিনিসের পাওয়ার বা ক্ষমতা হচ্ছে যে সমান। যখন আমাদের একটা গাণিতিক বাক্যের মধ্যে এই দুটো জিনিসই থাকবে তখন আমরা কি করব? আমরা প্রথমে বাম দিকের থেকে শুরু করে ডান দিকে যাব। মানে আমরা প্রথমে বাম দিকে যে জিনিসটা আছে, প্রথমে আমাদের যদি বাম দিকে ভাগ থাকে আমরা আগে ভাগের কাজ করব, বাম দিকে যদি আমাদের গুণ থাকে তাহলে আগে আমরা গুণের কাজ করব। তাহলে আমরা কি করব? আমরা বাম থেকে ডানের দিকে যাব যদি কোনো বন্ধনী না থাকে। ঠিক আছে? তাহলে গেল আমাদের, প্রথমে আমাদের হচ্ছে বন্ধনীর কাজ, এরপর হচ্ছে আমাদের ভাগের কাজ, এরপর হচ্ছে আমাদের গুণের কাজ, এরপর কি থাকবে? এরপর হচ্ছে আমাদের এতে থাকবে অ্যাডিশন। অ্যাডিশন, অ্যাডিশন মানে আমরা কি বুঝাই? অ্যাডিশন মানে আমরা বুঝি যোগ করা। ঠিক আছে? তাহলে অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে যে যোগ করা। এরপর আমাদের কি? এরপর আমাদের এস, এস এ আমরা কি বুঝি? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে প্রথমে আমরা করব বন্ধনীর কাজ, এরপর আমরা করব ভাগের কাজ, এরপর আমরা করব গুণের কাজ, এরপর আমরা করব যোগের কাজ, এরপর আমরা করব বিয়োগের কাজ। ঠিক একইভাবে গুণ এবং ভাগের যেরকম পাওয়ার সমান, ঠিক একইভাবে আমাদের যোগ এবং বিয়োগের পাওয়ারও কি সমান। যদি আমাদের একটি গাণিতিক বাক্যের মধ্যে যোগ এবং বিয়োগ একসাথে থাকে তাহলে আমরা দেখব আমাদের বামে কোনটি আছে, আমরা বামের জিনিসটির কাজ আগে করব, এরপর আমরা দেখব ডানে কি আছে, ডানে আমরা পরে যাব। তাহলে আমরা কি করব? আমরা সবসময় বাম থেকে ডান দিকে যাব।
তাহলে আমরা আবার একটু পড়ে নিই। প্রথমে আমরা করব বন্ধনীর কাজ, এরপর করব ভাগের কাজ, এরপর করব গুণের কাজ, এরপর করব যোগের কাজ, এরপর করব বিয়োগের কাজ। তাহলে এটা গেল আমাদের বেসিক একটা ধারণা। এরপরে আমরা এখন যখন সামনের দিকে আমরা কিছু অঙ্ক করব, কিছু সমাধান করব, তখন জিনিসগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসুন শুরু করি। তাহলে এখন আমাদের এখানে প্রথমে একটা সমস্যা দেওয়া আছে, আমরা সমস্যাটা সমাধানের চেষ্টা করি। তাহলে আমাদের কি আছে, 12 বিয়োগ 7 প্রথম বন্ধনী গুণ 2 বিয়োগ 2 সমান সমান কত? তাহলে এখন বলুন তো আমরা এখানে কি করব? পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। তাহলে আমরা এখন এখানে আমাদের প্রথম বন্ধনী যেহেতু আছে, তাহলে এখন আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করে নিব। তাহলে এখন আমাদের 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে? 12 থেকে 7 বিয়োগ করলে আমাদের থাকবে 5। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 5। আমরা গুণ চিহ্ন বসিয়ে দিই। এরপর আমাদের কত আছে? আমাদের আছে 2, এরপর আছে বিয়োগ, এরপর আছে 2। তাহলে এখন আমরা কি করব? আগে আছে গুণ, এরপর আছে বিয়োগ। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা গুণের কাজটা আগে করব। তাহলে গুণের কাজ যদি আমরা আগে করি, তাহলে আমাদের কত আসে? 5 গুণ 2 সমান সমান কত? 10। তাহলে আমরা এটার কাজ করে নিলাম। এরপর আসে আমাদের বিয়োগ, এরপর আসে আমাদের 2। তাহলে 10 থেকে 2 গেলে কত? 10 থেকে 2 গেলে 8। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 8। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে 8 এ একটা টিক চিহ্ন দিয়ে, তাহলে আমাদের প্রথম উত্তর কত? প্রথম উত্তর হচ্ছে আমাদের 8। চলুন আমরা দ্বিতীয় সমস্যাটার দিকে চলে যাই। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? তাহলে কি বলেছে? কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? তাহলে আমরা কি করতে পারি? 2000 কে আমরা 50 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে? 2000 কে আমরা 50 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা হচ্ছে যে নোটের সংখ্যা পাবো। কয়টি 50 টাকার নোট সেটা আমরা খুব সহজে হিসাব করতে পারবো। তাহলে ভাগ অঙ্ক আমরা চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীতে অলরেডি শিখে এসেছি। তাহলে এখন আমরা আবার একটু রিভিশন করে নিই। তাহলে আমরা এখন এখানে দেখি 50 আমাদের 2টা সংখ্যা আছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথমে 2টা সংখ্যা নিব। এখন আমরা দেখতে পাচ্ছি 20 আমাদের 50 থেকে ছোট। তাহলে অবশ্যই 20 কে 50 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা 3টা সংখ্যা নিব। তাহলে 3টা সংখ্যা নিলে আমাদের কত হয়? 200। এখন 200 কে আমরা কি করব? আগে 50 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 200 কে আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসতে পারে? 50। তাহলে এখন আমরা এটাকে একটু ছোট করে নিই। এখানে আমাদের আমরা ধরতে পারি এখানে 5 আছে, এখানে আমাদের 20 আছে। তাহলে 5 কে 20 দিয়ে কতবার যায়? 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তাহলে আমাদের কত আসে এখানে? এখানে আসে আমাদের 4। তাহলে এখন আমরা 50 কে আমরা 4 দিয়ে একবার গুণ করে দেখি তো আমাদের কি ঠিক হলো কিনা। 50 কে আমরা 4 দিয়ে গুণ করে দেখি। তাহলে 4 এর 0 0, 4 পাঁচা 20। তাহলে 50 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত চলে আসে? আমাদের 200 বরাবর চলে আসছে। তাহলে আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো 4 এবং এখানে আমরা বসিয়ে দিব 200। তাহলে কি আমরা এখানে নিচে শূন্যটাকে নামাবো, যেহেতু আমাদের আর কিছু নেই। তাহলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে, এখানে একটা শূন্য বসিয়ে, এইখানে একটা শূন্য ভাগশেষ দিয়ে আমাদের অঙ্কটা এখানে শেষ করে দিব। তাহলে আমাদের কি হবে? 40টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হবে। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হবে 40। ঠিক আছে? বুঝতে পারলাম? এরপর আমরা পরবর্তী সমস্যাটার দিকে চলে যাই। আমাদেরকে কি বলেছে? জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে জামিল কি করলো? জামিল 32 টাকা দিয়ে কয়টি কলম কিনলো? 4টি কলম কিনলো।
তাহলে কি বলেছে 15টি কলম। জামিলের কতটি কলম লাগবে? 15টি কলম। তাহলে 15টি কলম কেনার জন্য জামিলের কত টাকা লাগবে? আমাদেরকে বের করতে হবে কি টাকার পরিমাণ। তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে একটি কলমের দাম বের করব। যেহেতু আমাদেরকে বলেছে 15টি কলম কেনার জন্য কত টাকা লাগবে, তাহলে আগে আমরা একটি কলমেরটা বের করি, এরপরে আমরা 15টি কলমেরটা বের করব। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? আমরা লিখতে পারি 4টি কলমের দাম 32 টাকা। সুতরাং একটি কলমের দাম কত হবে? 32 ভাগ 4 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা 4 এর নামতা পড়লে 4 আটা 32 টাকা। তাহলে 8 টাকা। তাহলে আমাদের কি আসলো? আমাদের একটি কলমের দাম আসলো 8 টাকা। ঠিক আছে? তাহলে এরপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আমি এটা একটু মুছে দিই। তাহলে আমরা লিখতে পারি একটি কলমের দাম। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। 8 টাকা। সুতরাং 15টি কলমের দাম 15 গুণ 8 টাকা। তাহলে এখন আমরা গুণ করে ফেলি। 15 8 5 আটা 40 এর শূন্য, হাতে আছে 4, 8 একে 8, এরপর 8 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে আমাদের কত আসে? 9, 10, 11, 12। তাহলে আমাদের কত আসে? 12। তাহলে আমাদের উত্তর কত হবে? 120। তাহলে 15টি কলমের দাম কত? 120 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে গ 120 টাকা। এরপর আমরা কি করব? আমরা পরবর্তী সমস্যার দিকে চলে যাই। এরপর আমাদেরকে কি বলেছে? 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? তাহলে কি বলেছে? 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? তাহলে এখন এটাও আমাদের কি একই নিয়মে করতে হবে। তাহলে 1 ডজন আমরা কি জানি? 1 ডজন সমান সমান 12টি। তাহলে আমাদেরকে কি বলে দিয়েছে? 12টির দাম 48 টাকা। তাহলে আমরা কি বের করব? সুতরাং একটির দাম 48 ভাগ 12 টাকা। তাহলে এখন আমরা 12 নামতা পড়ি। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। তাহলে কি হবে? একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম আমাদের 4 টাকা। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদের 8টি পেন্সিলের দাম বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি একটি পেন্সিলের দাম, একটির দাম, আপনারা যখন লিখবেন তখন একটু পেন্সিলটা লিখে নেবেন। একটির দাম 8 টাকা। সুতরাং একটির দাম 4 টাকা। সুতরাং 8টির দাম 8 গুণ 4 টাকা। সুতরাং আমাদের কত? 4 আটা 32 টাকা। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে যে 32। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা সেম টাইপের 2টা সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি এই অঙ্কগুলো আপনারা 4র্থ শ্রেণীতেও করেছেন। আমরা জাস্ট জিনিসটা আবার একটু রিক্যাপ করলাম। তাহলে এরপর আমরা কি দেখতে পারি? এরপর আমরা দেখতে পারি 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কতটি আম অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের কি বলেছে? অবশিষ্ট আমের পরিমাণ। অবশিষ্ট বললে আমাদেরকে কি বের করতে হবে? আমাদের ভাগশেষ কত থাকবে। তাহলে আমরা কি করব এখন? আমাদেরকে দেওয়া হয়েছে 334টি আম কত জনের মধ্যে? 15 জনের মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিব।
তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা 15 নামটা পড়ি। 15 যেহেতু এখানে 15 দুইটা সংখ্যা, আমরা প্রথমে দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে 15 একে 15, 15 দুগুণে 30, 30। এরপর আমরা এখানে 3 থেকে 0 গেলে 3, 4টাকে নিচে নামিয়ে নিব 4। তাহলে এরপর আমরা আবার 15 নামটা পড়ি। তাহলে 15 একে 15, 15 দুগুণে 30। তাহলে এরপর কি করব, 4 থেকে 0 গেলে 4। তাহলে আমাদের অবশিষ্ট কয়টি আম থাকবে? আমাদের অবশিষ্ট থাকবে 4টি আম। তাহলে আমরা যদি সমান ভাগে ভাগ করে দিই, একজন পাবে 32টি করে আম এবং 4টি আম আমাদের কাছে অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হবে 4টি আম। ঠিক আছে? আমরা এরপর চলে যাই। এরপর বলেছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স 15 বৎসর, 10 বছর পর মাতার বয়স কত? তাহলে এখানে কি বলেছে, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স 15 বৎসর, 10 বছর পর মাতার বয়স কত? তাহলে আমরা কি জানি, আমরা একটা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে, কন্যার বয়স 15 বছর এবং মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কন্যার বয়স 15 বছর, তাহলে মাতার বর্তমান বয়স, মাতার বয়স যেহেতু কন্যার বয়সের 3 গুণ, তাহলে আমরা কি করব, 15 গুণ 3 বছর। তাহলে এখন আমরা গুণ করে ফেলি। 15 কে 3 দিয়ে গুণ করে আমরা কত পাই? 3 পাঁচা 15, 5 হাতে আছে 1, 3 একে 3, 4। তাহলে কত আমাদের? 45 বছর। তাহলে মাতার বয়স কত? মাতার বয়স 45 বছর। তাহলে আমরা কি পেলাম? মাতার বর্তমান বয়স 45 বছর। তাহলে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে 10 বছর পর মাতার বয়স কত হবে? তাহলে 10 বছর পর কত হবে? তাহলে আমরা লিখি 10 বছর পর মাতার বয়স কত হবে? 45 যোগ 10। তাহলে 45 এর সাথে 10 যোগ করলে কত হয়? 55 বছর। তাহলে 10 বছর পর মাতার বয়স কত হবে? 55 বছর। ঠিক আছে? তাহলে 10 বছর পর মাতার বয়স কত হবে? 10 বছর পর মাতার বয়স হবে 55 বছর। এখন আমরা পরবর্তী সমস্যাটার দিকে চলে যাই। পরবর্তী সমস্যাটিতে আমাদেরকে কি বলেছে? 5 গুণ 6 ভাগ 2 একটা খালি ঘর, এরপর বলেছে 6 গুণ 6 বিয়োগ 6 গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আগে বাম পাশের জন্য একটা সমাধান লাগবে এবং ডান পাশের জন্য আমাদের আরেকটা সমাধান লাগবে। তাহলে এখন আমরা কি করব? বাম পাশেরটি আগে লিখব, 5 গুণ 6 ভাগ 2 এবং ডান পাশেরটি লিখব 6 গুণ 6 বিয়োগ 6। তাহলে আমরা যখন গাণিতিক বাক্য পড়েছিলাম শুরুতেই, তখন আমরা বলেছিলাম যে গুণ এবং ভাগের পাওয়ার বা ক্ষমতা সমান, যোগ এবং বিয়োগের ক্ষমতা বা পাওয়ার সমান। কিন্তু গুণ এবং ভাগের ক্ষমতা যোগ বিয়োগের ক্ষমতা থেকে বেশি। তাহলে তার মানে বোঝায় আমাদের যদি এই 4টা প্রতীক একসাথে থাকে, তাহলে আমরা কি করব? আগে অবশ্যই আমরা গুণ ভাগের কাজ করে নিব, এরপরে আমরা যোগ বিয়োগের কাজ করে নিব। কিন্তু এখন আমাদের যদি গুণ এবং ভাগ একসাথে থাকে, তখন আমরা কার কাজ আগে করব? তখন আমরা কি করব? আমাদের বাম পাশ থেকে শুরু করব, যে প্রতীকটি আমাদের বামে থাকবে আমরা তার কাজ আগে করব, এরপরে আমরা ডানের কাজ করব। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশ থেকে যখন যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমরা আগে গুণ পেলাম। তাহলে এখন আমরা কি করব? আমরা আগে গুণের কাজ করব। 5 গুণ 6, তাহলে কত আসে? 5 6 30 ভাগ 2। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? 15 আসে। এরপর আমরা ডান পাশে যাই। তাহলে এখানে আমরা আগে দেখতে পাচ্ছি গুণের কাজ। তাহলে 6 গুণ 6, তাহলে কত আসে? 6 6 36 বিয়োগ
6। তাহলে 36 থেকে 6 গেলে কত আসে? 36 থেকে 6 গেলে আসে 30। তাহলে এখন আমরা দেখি আমাদের 15 বড় নাকি 30 বড়? তাহলে অবশ্যই আমাদের 30 বড়। তাহলে আমরা কোন চিহ্ন বসাবো? আমরা এই চিহ্ন বসাবো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের যেই সংখ্যাটি বড় ওইদিকে এইভাবে হাফ করা মুখ করা চিহ্নটা এই দিকে হবে। তাহলে আমাদের কোন চিহ্নটা বসাবো? আমরা এই চিহ্নটা বসাবো। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে ক। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? তাহলে এরপরে আমরা আমাদের পরবর্তী সমস্যার দিকে চলে যাই। আমাদের পরবর্তী সমস্যা কি বলেছে? পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। আমাদের পরবর্তী সমস্যা বলেছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? এতক্ষণ আমরা জানলাম গাণিতিক বাক্য কি। এখন আমরা দেখি খোলা কিংবা উন্মুক্ত বাক্য কাকে বলে। খোলা বাক্য বলতে আমরা এই ধরনের বাক্যগুলোকে বুঝি যে বাক্যগুলোতে কোনো একটা অজানা রাশি থাকে। যেমন আমরা যদি বলি ক গুণ 4 সমান সমান 16, তাহলে এখানে ক এর সংখ্যা কত বা ক হচ্ছে আমাদের অজানা রাশি। কতে আমাদের কি বসবে এটা আমরা জানি না। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো খোলা বাক্য কিংবা উন্মুক্ত বাক্য। আবার বলি খোলা কিংবা উন্মুক্ত বাক্য বলতে আমরা বুঝি যে সকল গাণিতিক বাক্যে আমাদের এক কিংবা একের অধিক কোনো অজানা রাশি থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো খোলা বাক্য কিংবা উন্মুক্ত বাক্য। তাহলে এখন আমরা এখানে দেখি, এখানে আমাদের কোনো অজানা রাশি নেই, সবগুলো রাশি জানা আছে। এখানে আমাদের কোনো অজানা রাশি নেই, এইখানেও আমাদের কোনো অজানা রাশি নেই। তাহলে বাকি আছে কি? শুধু খ। এখানে আমাদের কি আছে? ক গুণ 4 সমান সমান 16। তাহলে কি এটা এখানে ক একটি অজানা রাশি। তাহলে আমাদের ক কি? খ হচ্ছে আমাদের খোলা বাক্য। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর খ একটি খোলা বাক্যের উদাহরণ। আমরা এর পরবর্তী সমস্যাটার দিকে চলে যাই। এর পরবর্তী সমস্যাতে আমাদেরকে কি বলেছে? ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। প্রশ্নটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একত্রে কত? খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে এখন আমাদের কি বলেছে? ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। তাহলে এখন আমরা আগে এই জিনিসগুলোকে আগে আমরা লিখে ফেলি। আমাদেরকে কি কি দিয়েছে? আমাদেরকে দিয়েছে একটি টেনিস বলের মূল্য কত টাকা? 26 টাকা। এরপর আমাদেরকে কি দিয়েছে? একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত টাকা দিয়েছে আমাদেরকে? 180 টাকা। এরপর আমাদেরকে কি দিয়েছে? আমরা এখন দেখব কতটি সংখ্যক দিয়েছে। তাহলে টেনিস বল আমাদেরকে দিয়েছে। টেনিস বল আমাদেরকে দিয়েছে ক সংখ্যক। টেনিস বলের কোনো সংখ্যা ওরা আমাদেরকে বলে দেয়নি এবং ক্রিকেট ব্যাট দিয়েছে আমাদেরকে 4টি। ক্রিকেট ব্যাট আমাদেরকে বলে দিয়েছে। আমাদেরকে বলেছে 4টি ক্রিকেট ব্যাট। 4টি ক্রিকেট ব্যাট। তাহলে আমাদেরকে কি, কি বলে দেওয়া হয়েছে? একটি টেনিস বলের মূল্য 26 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। টেনিস বল দিয়েছে আমাদেরকে ক সংখ্যক এবং ক্রিকেট ব্যাট দিয়েছে আমাদেরকে 4টি। তাহলে এখন আমরা কি লিখতে পারি এখান থেকে? এখান থেকে আমরা লিখতে পারি টেনিস বলের মোট মূল্য কত হবে আমাদের? ক সংখ্যক টেনিস বল এবং 26 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বলের মোট মূল্য কত হবে আমাদের?
ক সংখ্যক টেনিস বলের মোট মূল্য হবে আমাদের 26 ক। এতটুকু আমরা বুঝতে পেরেছি? ক সংখ্যক টেনিস বলের মোট মূল্য আমাদের কত? 26 ক। এবং আমাদের 4টি ব্যাটের মোট মূল্য 4 গুণ 180। তাহলে 4 গুণ 180 করলে আমাদের কত হয়? আমরা একটু হিসাব করে দেখি। 4 গুণ 180 করলে আমাদের কত হয়? 4 এ 0 0, 4 আটা 32 এ 2, হাতে আছে 3, 4 একে 4, 4 আর 3 যদি যোগ করি তাহলে আসে 7। তাহলে 4টি ব্যাটের মোট মূল্য হচ্ছে আমাদের 720 টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 4টি ব্যাটের মোট মূল্য 720 টাকা এবং ক সংখ্যক টেনিস বলের মোট মূল্য হলো আমাদের 26 ক। তাহলে এখন আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছে, আমাদেরকে বলেছে এই দুটো জিনিসের মোট মূল্য একত্রে খ টাকা। তাহলে আমাদেরকে মোট মূল্যটা কি বলেছে? খ দিয়ে প্রকাশ করেছে। তাহলে আমরা একত্রে কি লিখতে পারি? একত্রে তাহলে মোট মূল্য খ সমান সমান এখানে হচ্ছে যে টেনিস বলের মোট মূল্য আমরা পেয়েছি 26 ক যোগ 4টি ব্যাটের মোট মূল্য আমরা কত পেয়েছি? 720। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমস্যার সমাধান। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে ক এবং খ এর সম্পর্ক আমরা একটি কি? গাণিতিক বাক্যে প্রকাশ করে দিলাম। তাহলে এটা কি? আমাদের 1 নাম্বার সমাধান। ক থেকে আমরা যেই সমাধানটি পেলাম, ক থেকে আমরা যে গাণিতিক বাক্যটি পেলাম, ক এর গাণিতিক বাক্যটি ছিল খ সমান সমান 26 ক যোগ 720। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা খ থেকে একটি গাণিতিক বাক্য পেলাম। এখন আমরা আমাদের 2 নাম্বার সমস্যায় আসি। 2 নাম্বার সমস্যা আমাদেরকে কি বলেছে? খ এর মান নির্ণয় করি যখন ক সমান সমান 8। তাহলে আমাদেরকে কি করেছে? আমাদেরকে ক এর একটি মান বলে দিয়েছে। তাহলে ক সমান সমান আমাদের কত? ক সমান সমান আমাদের বলে দিয়েছে 8। এখন আমরা কি করব? আমরা এখন ক এর মান এই গাণিতিক বাক্যটিতে বসিয়ে দিব। তাহলে খ সমান সমান 26 গুণ 8 যোগ 720। তাহলে আসুন এখন আমরা এটা সমাধান করে ফেলি। তাহলে 26 কে আমরা 8 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে কত আসে? 6 আটা 48, 48 এর 8, হাতে আছে আমাদের 4, 8 একে 8, 8 দুগুণ 16, তাহলে 16 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত হবে? 20। তাহলে আমাদের কত হলো? 208 যোগ 720। তাহলে এখন আমরা কি করব? 208 এর সাথে আমরা 720 টাকে আমরা যোগ করে দিব। এখন আমরা 720 আর 208 আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 0 আর 8 যোগ করলে 8, 2 আর এখানে কত? 7 এর সাথে 2 যোগ করলে আমাদের 9। তাহলে আমাদের কত আসে? আমাদের আসে 928। তাহলে আমরা যদি ক এর মান যদি 8 বসাই তাহলে আমাদের মোট কত আসে? ক এর মান যদি আমরা 8 বসাই তাহলে আমাদের মোট আসে 928 টাকা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যায় আমাদেরকে কি বলেছে? ক এর মান নির্ণয় করি যখন খ সমান সমান 1032। তাহলে 2 নাম্বার সমস্যাতে আমাদেরকে ক এর মান বলেছিল, আমরা খ বের করেছি। এখন আমাদেরকে খ এর মান বলে দিয়েছে, আমরা ক বের করতে হবে। তাহলে খ এর মান আমাদেরকে কত বলেছে? খ এর মান আমাদেরকে বলেছে 1032। তাহলে এখন আমরা খ এর মানটা বসিয়ে দিয়ে এখন আমরা কি করব? এই গাণিতিক বাক্যটিকে সমাধান করব। তাহলে এখন আমরা প্রথমে কি করতে পারি? এখন আমরা প্রথমে এখানে 720 এখানে যোগ অবস্থায় আছে। তাহলে 720 টাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, মানে আমরা যদি সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ চিহ্নটা পরিবর্তন হয়ে আমাদের বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তাহলে কি হবে? 1032 বিয়োগ 720 সমান সমান 26 ক। বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি 26 ক
সমান সমান 1032 বিয়োগ 720। শুধু আমরা কি করলাম, এই পাশেরটাকে এই পাশে আনলাম এবং এই পাশেরটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন আমাদের বিয়োগ করলে বিয়োগ কত আসে, আমরা একটু বিয়োগটা একটু করি। তাহলে 2 থেকে 0 গেলে আমাদের থাকে 2, 3 থেকে 2 গেলে আমাদের থাকে 1। এটাকে আমরা কি ধরে নিব, এটাকে ধরে নিব 10। তাহলে 10 থেকে 7 গেলে আমাদের থাকে 3 এবং এখানে হাতের 1 আসলে থাকে আমাদের 0। তাহলে এটা আমাদের লেখার দরকার নেই। তাহলে আমাদের কত আসে, আমাদের আসে 312। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 26 ক সমান সমান আমাদের কত আসে, 312 আসে। তাহলে 26 ক সমান কত, 26 ক সমান 312। তাহলে এখন আমরা কি করব, 26টা এখানে আমাদের গুণ অবস্থায় আছে। গুণ অবস্থা থেকে যদি আমরা সমান চিহ্নের এই পাশে নিতে চাই, তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে ভাগ করে ফেলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, সমান চিহ্নের বাম পাশে যা থাকবে, যদি যোগ থাকে এটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই হয়ে যাবে বিয়োগ। যদি বিয়োগ থাকে, বিয়োগকে যদি আমরা এই পাশে নিয়ে যাই হয়ে যাবে যোগ। যদি গুণ থাকে, গুণকে আমরা যদি নিয়ে যাই হয়ে যাবে ভাগ। যদি ভাগ থাকে, ভাগকে আমরা যদি নিয়ে যাই তাহলে হবে গুণ। তার মানে আমরা সমান চিহ্ন যদি আমরা দিক পরিবর্তন করি, তাহলে বিয়োগ সবসময় ভাগ হয়ে যাবে গুণ, গুণ হয়ে যাবে ভাগ, গুণ হয়ে তারপরে যোগ হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে যোগ। মানে আমরা আমাদের চিহ্নগুলোকে আমরা সবসময় কি পরিবর্তন করে দিব, যদি আমরা সমান চিহ্নের অপর পাশে নিতে চাই। তাহলে এখন আমরা কি করব, তাহলে কি 312, 312কে আমরা কি করব, 26 দিয়ে ভাগ করব। তাহলে 26 এ দুইটা সংখ্যা, এখানে আমরা দুইটা সংখ্যা নিই। তাহলে 26 একে 26। তাহলে এখন আমরা কি করব, আমরা এখানে এখন বিয়োগ করব। তাহলে 6 থেকে যদি 11 থেকে আমরা 6 বিয়োগ করি, 7, 8, 9, 10, 11। তাহলে আমাদের কত আসে, আমাদের আসে 5। হাতের 1টা এখানে চলে আসলে 3। তাহলে 3 থেকে 3 গেলে 0। আর এখানে আমরা 2 টাকে যদি নামিয়ে দিই, তাহলে এখানে আমাদের কত আসে, আমাদের আসে 52। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 26, 52কে যদি আমরা 26 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 26 এর নামটা পড়ি, 26 একে 26, 26 দুগুণে আমাদের কত চলে আসে, 52 চলে আসে। তাহলে আমাদের কি হলো, আমাদের ভাগফলটা আসলো 12 এবং ভাগশেষে আসলো 0। তাহলে ক সমান সমান আমরা কত বসাতে পারি, তাহলে ক সমান সমান আমরা বসিয়ে দিলাম 12। তাহলে এটা যদি আমি আবার লিখি এখানে, তাহলে 26 ক সমান সমান 312। তাহলে ক সমান সমান 312 ভাগ 26 সমান সমান কত এসেছে আমাদের, 12। তাহলে আমাদের উত্তর কত, আমাদের ক সমান সমান হচ্ছে আমাদের 12। তাহলে আমরা কি এই সমস্যাটা বুঝতে পারলাম? তাহলে আমরা এই সমস্যাটিরও সমাধান করে ফেলেছি। এখন আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। তাহলে আমাদের পরবর্তী সমস্যাটা কি বলেছে, আমাদেরকে পরবর্তী সমস্যায় কিছু গাণিতিক বাক্য দিয়েছে, আমাদেরকে গাণিতিক বাক্যগুলোকে সমাধান করতে বলেছে, আমাদেরকে হিসাব করতে বলেছে। তাহলে আমরা প্রথম গাণিতিক বাক্যটি দেখি আমাদেরকে কি বলেছে। আমাদেরকে বলেছে 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ 24 বিয়োগ 9 যোগ 2 বিয়োগ 1। প্রথম বন্ধনী শেষ করলাম আমরা, এখানে দ্বিতীয় বন্ধনী হবে, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, এরপরে আমরা সর্বশেষ তৃতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করে ফেলবো। তাহলে আমরা লিখে ফেলি 7 গুণ 6 যোগ 24 বিয়োগ, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে আমরা যদি কাজ করি, প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে যোগের কাজ করব। তাহলে যোগের কাজ যদি আমরা করি, বাম পাশ থেকে ডানে গেলে যোগের কাজ আগে করব। যোগের কাজ আমরা যদি করি, তাহলে 9 যোগ 2, তাহলে 9 আর 2 যোগ করলে কত হয়, 11 বিয়োগ 1। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এরপর কি করব, 7 গুণ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ, তাহলে এখন আমরা কি করব, 11 থেকে 1 গেলে থাকবে আমাদের 10, 10 বসিয়ে দিলাম
দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখন আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ। আমরা কি করলাম? দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী শেষ করলাম। এখন আমরা কি করব? ৭ গুণ ৬ যোগ দ্বিতীয় বন্ধনীর কাজ করে ফেলব। ২৪ থেকে ১০ গেলে আমাদের কত? ২৪ থেকে ১০ গেলে আমাদের থাকে ১৪। তাহলে আমাদের কি? দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ। এখন আমরা তৃতীয় বন্ধনী বন্ধ করে দেব। এরপর আমরা কি করব? ৭ গুণ তৃতীয় বন্ধনীর কাজ করে ফেলব। তাহলে ১৪ র সাথে আমরা যদি ৬ যোগ করি তাহলে আমাদের কত আসবে? ১৪ র পরে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। তাহলে আমাদের কত আসবে? ২০। তাহলে এখন আমাদের আর তো কিছু নেই। তাহলে এখন আমরা কি করব? আমরা শুধু গুণ করে দিব। তাহলে ৭ দুগুণ ১৪ আর একটা ০। তাহলে আমরা কি করলাম? আমরা এইটা সমাধান করে ফেললাম। ঠিক আছে? তাহলে আমরা প্রথম হিসাবটি করে ফেললাম। এখন আমরা কি করব? এখন আমরা পরবর্তী হিসাবের দিকে চলে যাই। আমরা দ্বিতীয় সমস্যাটার দিকে চলে যাই। দ্বিতীয় সমস্যাটিতে আমাদেরকে কি বলেছে? দ্বিতীয় সমস্যাটিতে পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। আমাদেরকে বলেছে ১৮ ভাগ তৃতীয় বন্ধনী ১ যোগ ৪ ভাগ দ্বিতীয় বন্ধনী ১ যোগ ৫ ভাগ ১ যোগ ৮ ভাগ ২ প্রথম বন্ধনী শেষ, এরপরে আমাদের দ্বিতীয় বন্ধনী শেষ, এরপর আমাদের তৃতীয় বন্ধনী শেষ। তাহলে আসুন আমরা এখন এটি সমাধান করে ফেলি। তাহলে এখন আমরা কি করব? আগে হচ্ছে আমরা বন্ধনীর কাজ করে ফেলব। তাহলে এখানে আমাদের ৩ টি বন্ধনী আছে। তাহলে আমরা কি করব? আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখন প্রথম বন্ধনীর মধ্যে দেখতে হবে আমাদেরকে যোগ আছে এবং আমাদের কাছে ভাগ আছে। তাহলে এখন আমরা কি জানি? যোগ বিয়োগ থেকে গুণ ভাগের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। তাহলে এখন আমাদেরকে আগে কি করতে হবে? অবশ্যই আগে ভাগের কাজ করে ফেলতে হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? ১৮ ভাগ ১ যোগ ৪ ভাগ ১ যোগ ৫ ভাগ ১ যোগ ৮ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে? ৪ প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। এরপর আমরা কি করব? ১৮ ভাগ ১ যোগ ৪ ভাগ ১ যোগ ৫ ভাগ এখানে আমরা কি করব? ১ আর ৪ যোগ করলে ৫। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। এরপর আমরা কি করব? ১৮ ভাগ ১ যোগ ৪ ভাগ এখন আমরা কি করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনীতে আমরা কি করব? যোগ আছে, ভাগ আছে। তাহলে আগে আমরা কিসের কাজ করব বলুন তো? আগে আমরা ভাগের কাজ করব। তাহলে ১ যোগ ৫ ভাগ ১ তাহলে কত আসে? ১। এরপর আমরা কি করব? দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিব, তৃতীয় বন্ধনী বন্ধ করে দিব। এরপর আমরা কি করব? ১৮ ভাগ ১ যোগ ৪ ভাগ আমাদের কি আছে? ১ যোগ ১ তাহলে আমাদের কত? ২। তাহলে আমাদের কি? আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তাহলে এখন আমাদের তৃতীয় বন্ধনী আমরা বন্ধ করে দিব। তাহলে আমরা এরপরে কি করব? এরপরে এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে তৃতীয় বন্ধনীর কাজে আমরা কি করব? ১৮ ভাগ এখানে আমাদের এখানে আমাদের যোগ আছে এবং ভাগ আছে। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব? আমরা প্রথমে ভাগের কাজ করব। তাহলে যদি আমরা ৪ কে ২ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে ২। তাহলে আমরা কি করব? ১ যোগ ২। তাহলে এখন আমাদের কি? আর একটাই কাজ বাকি থাকলো। তাহলে আমরা ১৮ ভাগ ১ আর ২ যোগ করলে কত? ৩। তাহলে এখন আমরা কি করব? ১৮ কে ৩ দিয়ে ভাগ করে ফেলব। তাহলে ১৮ কে ৩ দিয়ে ভাগ করলে কত আসে? ৩, ৬, ১৮। তাহলে আমাদের দ্বিতীয় সমস্যাটির উত্তর কত? দ্বিতীয় সমস্যাটির সমাধান বা উত্তর হলো আমাদের ৬। তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটিও সমাধান করে ফেললাম। করব তাহলে তৃতীয় সমস্যাটিতে আমাদেরকে কি বলেছে? ১১১ বিয়োগ ৮ ভাগ ২৩ বিয়োগ ১৬ যোগ ৪ বিয়োগ ৫ প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ।
তাহলে আসুন এখন আমরা এটার সমাধানটা করে ফেলি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজটি করব। তাহলে ১১১ বিয়োগ ৮ ভাগ ২৩ বিয়োগ, তাহলে প্রথম বন্ধনীতে আমরা কি করব? এখানে আমাদের যোগ আছে, বিয়োগ আছে। দুইটি কি? দুইটির পাওয়ার বা ক্ষমতা সমান। তাহলে আমরা কি করব? আমরা বাম দিক থেকে যাব। তাহলে বাম দিক থেকে গেলে আমাদের আগে কি? আগে আমাদের যোগের কাজ। তাহলে ১৬ যোগ ৪ আমাদের কত আসে? আমাদের আসে ২০ বিয়োগ আমাদের কত আছে? ৫, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে এখন আমরা কি করব? ১১১ বিয়োগ ৮ ভাগ দ্বিতীয় বন্ধনী ২৩ বিয়োগ, তাহলে এখন আমাদের ২০ থেকে ৫ গেলে কত আসে? ২০ থেকে ৫ গেলে আমাদের থাকে আর ১৫। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে এখন আমরা কি করব? ১১১ বিয়োগ ৮ ভাগ ২৩ থেকে আমাদের ১৫ গেলে আমাদের কত থাকে? ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩। আমাদের কত থাকে? ৮ থাকে। তাহলে ৮ ভাগ ৮। তাহলে এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। ১১১ বিয়োগ ৮ ভাগ ১, তাহলে ৮ ভাগ ৮, তাহলে আমাদের কত হয়? ১ হয়। তাহলে আমাদের ১১১ থেকে ১ গেলে কত? ১১০। তাহলে আমাদের তৃতীয় সমস্যাটির সমাধান হলো ১১০। তাহলে আমরা কি করলাম? আমরা ৩টি গাণিতিক বাক্যের সমাধান খুব সহজেই করে ফেললাম। আশা করি আপনাদের কাছে জিনিসটি পরিষ্কার হয়ে গেছে। সমস্যার দিকে চলে যাই। পরবর্তী সমস্যাগুলোতে আমাদেরকে কি বলেছে? নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করো। তাহলে আমরা প্রথম সমস্যাটার দিকে যাই। প্রথম সমস্যাটিতে আমাদেরকে কি বলেছে? ৩২ যোগ ১৭ ভাগ ৯। তাহলে আমরা একটি গল্প বলতে পারি। ৩২টি লিচু এবং ১৭টি আম ৯ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কতটি ফল অবশিষ্ট থাকবে? তাহলে এখন আমরা কি দেখতে পাব? এখন আমরা কি করব? আমরা এখন এটার সমাধান করব। তাহলে আমরা প্রথমে ৩২ যোগ ১৭ মানে আমাদের মোট ফল বের করব। তাহলে আমাদের মোট ফল কতটি আছে? ৩২ যোগ ১৭ করলে আমাদের আসে ৭ আর ২ ৯, ৩ আর ১ ৪ ভাগ ৯। তাহলে এখন আমরা ৪৯ কে যদি আমরা ৯ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসে? তাহলে আমাদের আসে ৫ নং ৪৫ এবং ভাগশেষ ৪। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের যদি ৩২টি লিচু এবং ১৭টি আম ৯ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে ৫টি করে ফল পাবে এবং ৪টি ফল অবশিষ্ট থেকে যাবে। তাহলে এটা আমরা প্রথম সমাধানটি করলাম। এরপর আমরা দ্বিতীয় সমস্যার দিকে চলে যাই। দ্বিতীয় সমস্যাটি আমাদেরকে কি বলেছে? ৮০০ বিয়োগ ১২৫ গুণ ৫ যোগ ১৮ গুণ ৬। তাহলে এটা আমরা কি বলতে পারি? মনে করি আমার কাছে ৮০০ টাকা ছিল। আমি ১২৫ টাকা দরে ৫টি খাতা এবং ১৮ টাকার দরে ৬টি কলম কিনলাম। তাহলে আমার কাছে এখন অবশিষ্ট কত টাকা আছে? তাহলে আমি ৫টি খাতা কিনলাম কত টাকা দরে? ১২৫ টাকা দরে এবং ৬টি কলম কিনলাম কত টাকা দরে? ১৮ টাকা দরে। আর আমার কাছে টাকা ছিল কত? ৮০০ টাকা। তাহলে এখন আমরা সমাধান করব আমাদের কাছে অবশিষ্ট কত টাকা আছে। তাহলে এখন আমরা সমাধানটি করে ফেলি। ৮০০ বিয়োগ, তাহলে আমরা এখন প্রথমে এখানে গুণের কাজ করব। তাহলে এখন আমাদের কত হবে? ১২৫ গুণ ৫, ৫ ৫ ২৫ এর ৫, হাতে আছে ২, ৫ দুগুণ ১০, ১০ আর ২ যোগ করলে ১২, ২ হাতে আছে ১, ৫ আর ১ এ যোগ করলে ৬। তাহলে আমাদের কত আসে? ৬২৫ যোগ, এখন আমরা ১৮ দিয়ে ৬ কে গুণ করি, ৬ দিয়ে ১৮ কে গুণ করি। তাহলে আমাদের কত আসে? ৬ ৮ ৪৮ এর ৮, হাতে আছে ৪, ৬ একে ৬, তাহলে ৬ আর ৪ যোগ করলে ১০৮। তাহলে কত আসে? ১০৮। তাহলে এখন আমরা কি করব? এই দুটো জিনিস আমরা যোগ করে ফেলব।
তাহলে 625 যোগ 108। তাহলে কি করব, 8 আর 5 যোগ করলে কত আসে আমাদের? 8 5 9 10 11 12 13, হাতে আছে 1, তাহলে 2 আর 1 এ যোগ করলে 3, আর 6 আর 1 এ যোগ করলে 7। তাহলে আমাদের কত আসবে? 733। তাহলে আমরা কি করব? 800 বিয়োগ 733। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা বিয়োগ করব। 800 বিয়োগ 733 করলে আমাদের কত আসে? এখানে 10 থেকে 3 গেলে 7, হাতের আছে 1, তাহলে 4, 10 থেকে 4 গেলে 6, হাতের আছে 1, 8। তাহলে আমাদের কত আসে? আমাদের আসে 67। তাহলে আমরা বলতে পারি আমাদের কাছে মোট 67 টাকা অবশিষ্ট আছে। তাহলে 67 কি? 67 হচ্ছে আমাদের পরের সমস্যাটির সমাধান। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন।